নমস্কার সুধী শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন বিবেকের বাহুল্য, লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ বিবেকের বাহুল্য। সকাল থেকে মনটা খিঁচড়ে ছিল। মুখ হাত ধুয়ে সবেমাত্র বারান্দায় বেরিয়েছি প্রাতঃকালীন বায়ু সেবনের মতলবে। এমন সময় নিচের রাস্তা থেকে আকস্মিক আর্তনাদ এক ভিখিরির। দুদিন থেকে কিছু খাইনি বাবু। ভিখিরি আর ভিখিরি, সারা পৃথিবী যেন ভিখিরিতেই ছেয়ে গেছে। আর এই বাড়ির রাস্তা দিয়ে যত তাদের শোভাযাত্রা। আপাত মস্তক জ্বলে উঠল আমার। কিচ্ছু হবে না, যাও। আমিও খেতে পাইনি 4 দিন থেকে, তা জানো কি? চলে যায় বেচারা। কিন্তু তারপর থেকেই আমার মনটা যেন আধমরা হয়ে আছে। কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ভিখারিটাকে যাকগে, অত আর ভেবে পারা যায় না। সকালের কাগজ আসে, খবরগুলোর উপর চোখ বুলিয়ে যায়। জেনারেল ফ্র্যাঙ্কোর শিশু বৃদ্ধ নির্বিচারে নিরীহ নরনারীর উপর বোমা বর্ষণ। প্যালেস্টাইনকে দ্বিধাগ্রস্ত করা দুর্বিসন্ধি ইংরেজের। অ্যাবিসিনিয়ায় মুসোলিনির মারপ্যাচ। জিউদের ওপর হিটলারি হুমকি। চীনের বিরুদ্ধে জাপানের যুদ্ধযাত্রা। এতক্ষণে মনের খচখচানি অনেকটা কমে আসে। স্বচ্ছন্দ বোধ করতে থাকি। খবরের কাগজ তুলে এবার স্বদেশের দিকে দৃষ্টি দিই। না খেতে পেয়ে আত্মহত্যা করেছে 5 জন। চাকরি না পেয়ে জনাচারেক। একটা মেয়ে পুড়ে মরেছে, কেন কে জানে। কোন জমিদার কোথায় অত্যাচার করেছে প্রজাদের উপর। পুলিশের লাঠি চলছে কোথাও কোথাও। একটা ছেলে চাকরি খুইয়ে কোনো অফিসের বড় সাহেবের কাছে দরবার করতে গেছিল। দর না বাড়াতে পেরে সেই অফিসেরই 4 তলা থেকে পড়ে মাথার খুলি চুরমার হয়ে গেছে। ক্রমশ মনটা হালকা হতে থাকে। আনন্দের আতিশয্যে একটা সিগারেটও ধরিয়ে ফেলি। এতক্ষণে আমার একটু উৎসাহ চরমে ওঠে। পুলকের মাথায় বলেই ফেললাম, আমার সবচেয়ে বড় শত্রুও যদি আসে আমার সামনে এখন, তাকেও আমি মার্জনা করে দেব। হ্যাঁ, এক্ষুনি। সেই মুহূর্তেই দরজা ঠেলে একজন ঢোকে আমার ঘরে। এক খর্বাকৃতি বামন, 1.5 হাত তার উচ্চতা। পোশাক পরিচ্ছদ যদ্দূর নোংরা হতে পারে। বয়স আন্দাজ করার উপায় নেই। 25ও হতে পারে, 50ও। ঠিক করে কিছুই বলা যায় না। কেবল খর্ব হয়ে উনি ক্ষান্ত হননি, একেবারে বামন এবং অষ্টাবক্র। কোনো অঙ্গের সঙ্গে কোনো অঙ্গের মিল নেই। প্রত্যেক প্রত্যঙ্গই বিষদৃশ্য। একেবারে পরিচিতের মতন এসে সে ঘরে ঢুকে জুতোর বাক্সটাকে চেয়ার করে বসে আমার সামনে। অবাক কাণ্ড, চিনি না তো একে, অথচ চেনা চেনা বোধ হচ্ছে যেন। খুব ভালো করে লক্ষ্য করলে মনে হয় হয়তো আয়নার মধ্যেই কখনো দেখে থাকবো একে। আকার প্রকার অনেকটা আমার সঙ্গেই খাপ খায়। অষ্টবক্রতা বাদ দিলে হুবহু আমার পকেট এডিশন, আমার প্যারোডি যেন। আমার জানা নেই, অথচ আমারই কোনো যমজ ভাই না তো, বহুকালের হারিয়ে যাওয়া। জমি হোক আর যমজই হোক, এমন অনাহূত আবির্ভাব আমি আদপেই পছন্দ করি না। রুক্ষ কণ্ঠেই বলি, কে বাপু তুমি? একটু আগেই তো একজনকে তাড়িয়েছি। আবার? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আর বলতে হবে না। আজ সকালেই এক ভিখিরিকে তুমি দরজা থেকে তাড়িয়েছ। তাড়িয়েছি, বেশ করেছি। তোমার কি তাতে?
বেচারা খায়নি দুদিন থেকে, জানো তো, না খেয়ে আমার মাথা কিনেছে আর কি। হাহ, আমার তাতে কিছু ক্ষতি হয়েছে বলেই বলছি। তোমার ব্যবহারে তোমার আর কি হয়, আমার গায়েই তো আঘাত লাগে। ভিখারিকে দূর করে কি করেছো দেখো, এখানটা কুঁচকে গেছে আমার, এই মাত্রই। একটা প্রত্যঙ্গ সে প্রদর্শন করে। চিরদিন আমি এমনি ছিলাম না, এমনি দুমড়ানো, তেবড়ানো, অদ্ভুত কুশ্রী কদাকার, না, এরম ছিলাম না। আমার বক্রতা খর্বতার জন্য তুমিই দায়ী। আমি অবাক হয়ে যাই। বলে কি এ? অভিযোগের ফিরিস্তি শুনে যাই, অবাক হয়ে শুনে যাই। আমার ক্ষুদ্রাকায় ক্যারিকেচার আমারই মুখের ওপর আমার কেচ্ছা একটার পর একটা উদ্গীর্ণ করে চলে। ছোটবেলা থেকে আজও পর্যন্ত আমার আগা গোড়া ইতিহাস। কবে একটা টিকটিকির ল্যাজ ছিঁড়েছিলাম, ইঁদুরের গলায় দড়ি বেঁধে সবেগে ঘুরিয়েছি, কবে কাকে ধাক্কা দিয়ে ফেলেছিলাম এক ক্লাস ফ্রেন্ডকে, জানি না সে ক্লাস ফ্রেন্ড না ফো, সে বিষয়ে আমার সন্দেহ আছে এখনো। হাসপাতাল থেকে কবে এক কাঁচের পিচকিরি চুরি করেছিলাম, পরীক্ষার খাতার নম্বর পরীক্ষকের অজ্ঞাত স্বরে ৭ থেকে ৭৭-এ পরিণত করেছি নিজের সৌজন্যে। কোন দিন কাকে ধাপ্পা দিয়েছি, ঠকিয়েছি, গালমন্দ করেছি, তারই এক সুদীর্ঘ তালিকা। কতক্ষণ আর স্তম্ভিত হয়ে নিজের নিন্দার কর্ণপাত করা যায়? আমি উস্কে উঠি। ঢের হয়েছে, তুমি এখন থামো। এসব নিয়ে আমি নিজেই কতদিন মাথা ঘামিয়েছি, ঘুম পাইনি কত রাত্রে, দুঃখ পেয়েছি কত দুঃসময়, নিজেই আমি তা জানি। তোমাকে আর মনে করিয়ে দিতে হবে না। তোমাকে মনে করিয়ে দেওয়াই তো আমার কাজ। আমার মনের খবর তুমি জানলে কি করে হে? কেন? আমিই তো জানবো। তুমিই জানবে বটে। তুমি কে শুনি? সাক্ষাৎ প্রিয় নাকি? না, হলেও আমার কিচ্ছু যেতে আসতো না। আমি মুসলমান নই। তবে তুমি কি ভূতপ্রেত? ও, হুম হুম হুম, গণৎকার টনৎকার। আমি তোমার বিবেক। বিবেক? আমি চমকে উঠি। যীশুখ্রিস্ট মারা যাওয়ার ১৯৩৭ বছর পরে এখনো ধরাতলে বিবেকের অস্তিত্ব রয়েছে নাকি? হয়তো পড়ে থাকতে পারে এক টুকরো কাঁটার মতো বোকাশোকা কোনো মানুষের মনের কোণটুনে কোথাও, দেখা যায় কি যায় না। কখনো সখনো অকারণে একাত্র খচখচ করাই হলো ওর কাজ। তা না, একেবারে জলজ্যান্ত, একেবারে কিনা চোখের সামনে। কই বাপু, এতক্ষণ এই খবরের কাগজে এত ঘেটেও তো কোথাও তোমার সন্ধান পাইনি। পৃথিবীর কোনো অংশ প্রত্যংশিত ঘুণাক্ষরেও তোমার সংবাদ ছিল না। কোথায় গেল তোমার হদিস, তোমার বিবেক? আমার সমস্যাটাই সংক্ষেপে করে প্রশ্নরূপে নিক্ষেপ করতে যাচ্ছি। সে বলে ওঠে, বুঝেছি কি বলতে চাও। আমি এখনো মারা যাইনি, যেতে পারিনি। আমাকে মেরে ফেলা অত সহজ নয়। তবে অদৃশ্য হয়ে থাকাই আমার স্বভাব। তুমি এইমাত্র তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে দেখতে চেয়েছিলে, তাই আমি তোমার সম্মুখে আবির্ভূত হয়েছি। ও, এতক্ষণে এই প্রাদুর্ভাবের রহস্য প্রাঞ্চল হয় আমার কাছে, এবং মার্জনাও করতে চেয়েছিলে। দেখছো তো, অনেক দিন থেকেই আমি অত্যন্ত মলিন হয়ে আছি, ময়লা জমেছে আমার সর্বাঙ্গে, মার্জিত হওয়াও আমার দরকার। ময়লা জমেছে, সে কি আমার দোষে? নিশ্চয়ই। এক একজনের বিবেক দেখবে কেমন ঝকঝক করছে, তাদের সাফ বিবেক, দিনরাত তারা পরিষ্কার রাখে। তোমাকে পরিষ্কার করার দায় পড়েছে আমার। লোকের কাছে
নিজের বিবেক বলে তোমার পরিচয় দিতে লজ্জা করে। পুজো নুলো, খোড়া, কালো, বেটে কদাকার তুমি। তার জন্য কে দায়ী? তুমিই তো। আমি? হতবাক হতে হয়। তোমার চেহারার মালিক আমি নই। আমি তোমায় তৈরি করিনি। খোদাকে দোষ দিতে পারো। হ্যাঁ, তুমিই তো করেছ। যখন তুমি 8-9 বছরে, তখন আমি ছিলাম 5 হাত লম্বা, দেখতে ঠিক ছবির মতো। এখন এই 1.5 হাতে আর এই বিটকেল চেহারা এসে দাঁড়িয়েছি। ছেলেবেলাতেই মারা যাওয়া উচিত ছিল তোমার। আমিও বাঁচতাম তাহলে। আমি মারা গেলে তোমাকে এত মনোকষ্ট দেবে কে? আমি কষ্ট করেও বেঁচে থাকি তোমার মনকে বাঁচিয়ে রাখার জন্য। কৃতার্থ করো তুমি আমায়, বাধিত করো আমায়। হুঁ, বিরক্তি দমন করা শক্ত হয় আমার পক্ষে। বলেই চলে সে। এক সময় তোমার বিবেক খুব প্রকাণ্ড ছিল এবং আমিও খুব সুখী ছিলাম তোমাকে নিয়ে। কিন্তু ক্রমশই তুমি কেমন বদলে যেতে লাগলে। হয়েছে হয়েছে, আর শুনতে চাই না। আমি বাধা দিই। একটু আগেই একচোট আত্মজীবনী শুনেছি, আর না। আমার তরফের অভিযোগ আমি ব্যক্ত করি অবশেষে। কিন্তু তোমার এ কেমন ব্যবহার আমি জানতে চাই। কিরকম? সব সময় সবটাতেই তুমি আমাকে মনপীড়া দাও। তোমার কোনো নীতি নেই। ধরো, আমি ওই ভিখারিটিকে তাড়িয়ে দিয়েছি। তার জন্য সারা সকালটায় তুমি আমার মনটাকে তেতো করে রাখলে। কিন্তু আমি ভিখারিকে খাইয়েও দেখেছি, তাতেও তুমি সন্তুষ্ট নও। দিন 4 আগেই তো একজন ভিখিরিকে আমি ভরপেট খাইয়েছি। অমনি তুমি বলে উঠেছিলে, না হে, এ ভালো কাজ করছো না, এইভাবে করে আমি প্রশ্রয় দিচ্ছ। অমনি পেলে কি আর কেউ কোনোদিনও খেটে খাবে? ওর পরকাল ঝরঝর করে দিচ্ছ। তোমার প্ররোচনায় খাইয়েও মনে শান্তি পেলাম না। তারপর দম নেয়ার জন্য আমি থামি। বিবেক একটু মুচকি হাসে। বলে যাও, বলে যাও। তারপর পরশুদিন আরেকটা ভিখিরিকে আমি তাড়াইও নি, খাওয়াই নি। স্পষ্টই বলে দিয়েছি যে আদর্শ নাগরিক হতে হলে অমন করে থাকা চলবে না তোমার। তোমার আখেরেই ক্ষতি হচ্ছে। এই জন্যেই তোমাকে আমি খেতে দেব না। তখন তোমার ব্যবহারটা কিরূপ হয়েছিল শুনি? তুমি কি বলেছিলে আমার মনে 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 পড়ে? বলেছিলে অমন স্পষ্ট করে রূঢ় কথায় না বললেই কি চলতো না? খাবার না পাক, দুটো মিষ্টি কথাই শোনা যেত না হয়? এবং এই নিয়ে ভেবে ভেবে সমস্ত দিনভর কি কষ্টটাই না গেছে আমার। তারপর আজকের কথা আর আমি বলতেই চাই না। মৃদু মধুর হাস্য করে আগন্তুক বলে, আমার স্বভাবই ওই। সব বিষয়ে, সব ব্যাপারে, সব সময় তোমাকে সজাগ রাখা। তোমাতে আর আর একটা গাধাতে, এইখানেই তো তফাৎ। তোমার তবু একটুখানি বিবেক এখনো রয়ে গেছে। গাধার তো একেবারেই নেই, কোনো কালেই ছিল না। একটা গাধার বোঝার চেয়ে তুমি কিছু কম হালকা নও। আমি ক্ষিপ্ত হয়ে উঠি। তোমার বোঝা বইতে আমি আর রাজি নই। তোমার দুর্ব্যবহারে অনেকদিন থেকেই আমি চটেছি। এতকাল ধরে ঘা মেরে মেরে তোমাকে এখনো যে কেন এতটুকু একটা লাট্টুতে পরিণত করতে পারিনি, এই আমার আফসোস। ভদ্র সমাজে বসবাসের যোগ্য তুমি নাও। তোমাকে একটা হোমিওপ্যাথিক পিল বানিয়ে কোনো গাধার পেটে পাঠাতে পারলে তবেই আমার শান্তি হতো। আহা, চড়ছো কেন? অত ক্রোধ কিসের? এতদিন কি ক্ষতি করেছো আমার জানো তুমি? তোমার জন্যই আমি কিচ্ছু হতে পারিনি, কিচ্ছু করে উঠতে পারিনি। সবটাতেই তোমার বাধা, কেবলই বাধা। সব সময় এগোতে বাধা, পেছোতে বাধা। এবার আমার রেহাই দাও তুমি। হুম 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 হুম। বিবেক আবার ঘাড় নাড়ে। তুমি যদি এখন আমাকে পরিত্যাগ করো,
তাহলে এখনই আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। যাদের তুমি ছোটবেলাতেই ছেড়ে গেছো তারাই আজ 10 জনের মধ্যে একজন, ভাগ্যবান, ধনবান, কীর্তিমান। তারাই ঘোড়ার বাড়ি থেকে গোলাবাড়ি করেছে, ফুটপাত থেকে মন্ত্রীর মসনদে গিয়ে বসেছে। তুমি তাল থেকে তিলে না দাঁড়ালে কারো তিল থেকে তালে পরিণত হওয়ার আশা নেই। তুমিই মানুষের অবনতির মূল। তোমারও তো বিবেক আছে, তুমি নিজেই তো তোমার বিবেক। বলো না, ঠিক কথা বলছি কি না? কি জানি, হয়তোবা ঠিক বলছো, হয়তোবা ঠিক বলছো না। দুষ্টুমি ভরা দৃষ্টিতে সে দৃক্পাত করে আমার দিকে। তাহলে দয়া করো, দয়া করে চলে যাও আমার কাছ থেকে। দূর হও, দূর হয়ে যাও। আজ সকালে সেই ভিখিরিটির মতন চিরদিনের জন্য চলে যাও। কখনো আর কোনো অজুহাতেই তুমি ফিরে এসো না আমার কাছে। তোমাকে আমার আর দরকার নেই। এখনো তো সবে আমি কলেজের ছাত্র। অনন্ত সম্ভাবনা আমার সম্মুখে। কত কি না হতে পারি আমি। নামকরা উকিল হতে পারি, ডাক্তার হতে পারি, আদালতের সেরা ব্যারিস্টার হতে পারি, অন্তত একটা অপরাজেয় কথাশিল্পী হওয়াও অসম্ভব নাও হতে পারে আমার পক্ষে। আজকের খবরের কাগজ থেকে বিস্তর আশ্বাস পেয়েছি আমি। হয়তো আমার কোনো ডিক্টেটর হওয়াও অসম্ভব নয়, কিন্তু কিছুই আমি হতে পারবো না যদি তুমি আমাকে ছেড়ে না দাও। দীর্ঘ বক্তৃতার শেষে দাঁড়ি টানি। দম হারা হয়ে বেদম হয়ে থাকতে হয় আমাকে। বিবেক কেবল মাথা নাড়ে। তোমাকে ছেড়ে থাকা কি পোষায় আমার? ঠোঁট বাঁকিয়ে সে বলে, আমার ওপর যতই অত্যাচার করো আর অনাচার করো, তোমাকে আমি ছেড়ে যাব না। আমি যে তোমারই। তারপরে দারুণ দীর্ঘ নিঃশ্বাস এবং সঙ্গে সঙ্গে এক হৃদয়ভেদী কটাক্ষ। তবে রে, বলে আমি ঝাঁপিয়ে পড়ি জুতোর বাক্সের উপর। দু হাতের মুঠোয় ওর গলা টিপে ধরি। এইখানেই শেষ, আজই হত্যা করবই তোমাকে। ও কামড়ে দেয় আমার হাতে। উফ, চেঁচিয়ে উঠি আমি। উচ্ছ্বসিত বীররস বিগলিত করুণ রস হয়ে আসে আমার। সেই ফাঁকে সে হাত ছাড়িয়ে একেবারে দরজার কাছে, দেহকে বহিষ্কৃত করে শুধু মুখ বাড়িয়ে বলে, তুমি বড় সুবিধের নও তো। হ্যাঁ, এবার থেকে অদৃশ্য হয়েই থাকতে হবে দেখছি। তাহলে তুমি আর আমায় নিষ্কৃতি দিলে না? ডিক্টেটর কি কথা শিল্পী হওয়ার স্বপ্নই থেকে গেল আমার? নিজের কণ্ঠস্বর নিজের কাছেই কাহিল শোনায় নিতান্তই। যতদিন আমার কামড়ের জ্বালা টের পাবে ততদিন তো না, এই বলে বিবেক অন্তর্হিত হয়। তখন থেকেই বিবেকের দংশন জ্বালায় অনুভব করছি দিন রাত্রি। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার গল্পের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।